সদ্য স্বাধীন দেশের পরের ইতিহাস, যে ইতিহাস এতদিন গোপন রাখা হয়েছিল গোটা জেনারেশনের কাছে, যে জেনারেশন কখনো জানতে পারেনি ১৯৭৪ সালে ঠিক কী কারণে কবি রফিক আজাদ ভাত দিয়ে হারামজাদা নইলে মানচিত্র খাবো লিখেছিল। গোপন রাখার এই ইতিহাস ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষের ইতিহাস। ক্ষুধার্ত মানুষের ক্ষুধার সামাল দিতে সে সময় জায়গায় জায়গায় খোলা হয়েছিল লঙ্গরখানা। ১৯৭৪ সালের শরৎকালে দুর্ভিক্ষের সময় যেসব জেলায় সবচেয়ে বেশি লঙ্গরখানা খোলা হয়েছিল, বৃহত্তর ময়মনসিংহ ছিল তার একটি। লঙ্গরখানাতেও যে খুব ভালো খাবার পাওয়া যেত তা নয়, কোনোদিন রুটি পাওয়া যেত, আবার কোনোদিন পাওয়া যেত কচু সেদ্ধ। বিবিসির রিপোর্ট অনুসারে ২ বছর বয়সী অভুক্ত শিশুর কান্নায় অতিষ্ঠ হয়ে জামেলা খাতুন নামের এক নারী বাচ্চাটিকে বাড়ির কাছের এক খাদের পানিতে ছুঁড়ে ফেলে দেয়। অবশ্য জমিলা খাতুনের শিশুপুত্র ভাগ্যক্রমে বেঁচে যান। শেয়ালের মুখ থেকে পাড়ার লোকজন তাকে তুলে নিয়ে এসেছিল। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ নিয়ে অস্ট্রেলিয়ান সাংবাদিক জন পিল জায় একটি ডকুমেন্টারি করেছিলেন, যা ছিল ২৭ মিনিটের। সেখানে তিনি তুলে ধরেন বাংলাদেশের মতো কনজারভেটিভ একটি দেশে মেয়েদের কাপড় বিক্রি করে খাবার কিনে খাওয়ার কাহিনী। গায়ের কাপড় বিক্রি করে খাবার কিনে খেয়েছিলেন বাসন্তী। এরপর জাল দিয়ে জড়িয়ে নিজের লজ্জা নিবারণের চেষ্টা করেন। সেই ছবি প্রকাশ হয় দৈনিক ইত্তেফাকে। এমন দুর্ভিক্ষের কবি রফিক আজাদ লিখেছিলেন, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। এই কবিতা লেখার পর শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা হয়েছিল কবি রফিক আজাদের। এর জন্য তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিতে হয়েছিল ৬১ পৃষ্ঠার লিখিত কৈফিয়ত। ১৯৭৪ সালের দুর্ভিক্ষে কত মানুষ মারা যায় কিংবা কেনই দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল তা নিয়ে আছে অনেক অনেক বিতর্ক। তবে নিঃসন্দেহে এটি ছিল বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে সবচেয়ে গুরুতর সংকটাপন্ন একটি রাজনৈতিক পরিণাম। কি হবে তার নানান অশনি সংকেত তখন দেখা যাচ্ছিল। শেখ মুজিবের এই শাসনকালে রাজনীতিতে তখন বিরাজ করছিল চরম অস্থিরতা। যুদ্ধফেরত তরুণদের একটি বড় অংশ সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশের সমাজতন্ত্র কায়েমের স্বপ্ন দেখছিল। কিউবার কাছে বাংলাদেশের পাট বিক্রির সিদ্ধান্তকে অনেক ঐতিহাসিক এই দুর্ভিক্ষের অন্যতম কারণ হিসেবে দেখে। কিউবার কাছে পাট বিক্রির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সাহায্য বন্ধ করে দেয়। খাদ্য নিয়ে বাংলাদেশের পথে জাহাজ ছিল তা ফিরিয়ে নেওয়া হয়। দুর্ভিক্ষ যে ব্যাপক রূপ নেয় তার প্রধান কারণ ছিল এটি। অবশ্য অনেকে ভিন্নমত পোষণ করেন। সেই সময় অনেক আমলা স্টেটমেন্ট দেন, আসলে তখন কিছুই করার ছিল না, কারণ ১৯৭৩ সালে কয়েকবার বন্যা এবং খরা হয়েছে। তখন বিরাট শস্য ঘাটতি দেখা দেয়। এরপর যখন ১৯৭৪ সালের শরৎকাল আসে, তখন আর দেশে কোনো খাদ্য মজুদ নেই, সরকারের হাতে নেই, প্রাইভেট স্টকও নেই। আন্তর্জাতিক বাজারে তেলের দামের বৃদ্ধি, পরিবহন খরচ বৃদ্ধি, লাগামহীন মূল্যস্ফীতি সব মিলিয়ে পরিস্থিতি ছিল সরকারের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু ওই যুক্তি অনেক গবেষক ঐতিহাসিকের কাছে অগ্রহণযোগ্য। তারা মনে করেন ১৯৭৪ সালে দুঃশাসনের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। অমর্ত্য সেন তার বইয়ে লিখেছেন, সে বছর সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন হয়েছিল, কিন্তু দুর্ভিক্ষ হয়ে সেখানে ৩ লাখ মানুষ মারা গিয়েছিল। নোবেল বিজয়ী অমর্ত্য সেন তার প্রভার্টি অ্যান্ড ফেমিনিস্ট এই বইয়ে লিখেন, সেই সময় দুস্থ মানুষকে বিনামূল্যে খাবার খাওয়ানোর জন্য দেশে প্রায় ৬,০০০ লঙ্গরখানা খুলতে হয়েছিল। সেখানে প্রায় ৪৪ লক্ষ মানুষকে খাওয়ানো সম্ভব হয়েছিল। কিন্তু সরকারি পর্যায়ে ব্যাপক দুর্নীতি ও রাজনীতিবিদদের লুটপাটে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়েছিল। খাদ্য আমদানির উপর নির্ভরশীল সরকার দেশে তীব্র দুর্ভিক্ষ হওয়া সত্ত্বেও খাদ্যশস্য আমদানিতে সাফল্য দেখাতে পারেনি। খাদ্যশস্যের সুষম বন্টনের অভাব এবং দুর্নীতি, স্বজনপ্রীতি, পার্শ্ববর্তী দেশে চোরাচালান ইত্যাদি ছিল দুর্ভিক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। নেতিবাচক খবরে দেশবাসী ছিল অসহায়। শেখ মুজিব আফসোস করে বলতে বাধ্য হয়েছিল, সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। ১৯৭৪ সালের ২রা অক্টোবর প্রকাশিত লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় বহু বিদেশি পর্যবেক্ষকদের মতামত তুলে ধরে লিখেছেন, বর্তমানে দুর্ভিক্ষের জন্য বর্তমান সরকার দায়ী। দুর্ভিক্ষে বন্যার ফল যতটা নয় ততটা মজুতদারি চোরাচালানের ফল। প্রতি বছর যে চাল চোরাচালান হয়ে ভারতে যায় তার পরিমাণ ছিল প্রায় ১০ লক্ষ মেট্রিক টন। এরই মাঝে ১৯৭৫ সালের ১৭ মার্চ শেখ মুজিবের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫৫ পাউন্ড ওজনের কেক কাটা হয়। অক্টোবরে ইত্তেফাক খবর ছাপায় ২১ লক্ষ টাকার বিদেশি মদ ও সিগারেট আমদানি করা হয়েছে সরকারি টাকায়। যখন হাজার হাজার মানুষ না খেয়ে মরছে, তখন শেখ কামাল ও শেখ জামালের বিয়ে হয় সোনার মুকুট মাথায় দিয়ে। বিয়ের পরদিন প্রায় সবগুলো দৈনিক পত্রিকা বড় বড় করে ছাপানো হয় প্রধানমন্ত্রীর ২ ছেলের সোনার মুকুট মাথায় পরে বিয়ের খবর।
একই পাতায় ছাপা হয়েছিল দুর্ভিক্ষ নিপীড়িত অনাহার ক্লিষ্ট হাড্ডিসার মুমূর্ষ মানুষ নামে কঙ্কালের ছবি এবং দুর্ভিক্ষের খবর।